পরাজয় বড় লজ্জার আর বিশেষ করে পরাজয় আসার আগে যখন বোঝা যায় যে বিরাট বড় পরাজয় আসতে চলেছে তখন মানুষ ছটফট করে ওঠে। কি বলে কি করে বোঝা যায় না। ইন্ডি জোটের হয়তো এই অবস্থা এখন, তার কারণ হচ্ছে তারা দেখতে পাচ্ছে স্পষ্টভাবে জলের মতো টলটলে পরাজয়। তাই জন্য হঠাৎ করে ইন্ডি জোটের মধ্যে থেকে আওয়াজ আসতে শুরু করেছে এবার ভোট জিহাদ করা হোক। আবার ইন্ডি জোটেরই এক অংশ বলছে গোটা দেশের এক্সরে করে দেব। আবার ইন্ডি জোটই বলছে যে সমস্ত সম্পত্তি নিয়ে বাকিদের মধ্যে, দেশের মধ্যে যাদের সম্পত্তি নেই তাদের মধ্যে দিয়ে দেব। আবার ইন্ডি জোটেরই এতদিন ধরে যে বড় একটি অভিযোগ ছিল রোহিত ভেমুলা, অর্থাৎ সেই জাতিগতভাবে বিভাজন করে দেশটাকে দেখা এবং রোহিত ভেমুলাকে দলিত বলে বিজেপির নেতা নেত্রীরা নাকি তার উপর অত্যাচার করেছিলেন এবং তাই জন্য তিনি সুইসাইড করেছিলেন এমনটা বলেছিলেন। সেই মিথ্যে যখন স্পষ্ট হয়ে গেল এবং প্রমাণ হয়ে গেল রোহিত ভেমুলা আদতে কোনো রকমভাবে দলিত ছিলেন না এবং তিনি সুইসাইড করেছেন এমনটা বলল তেলেঙ্গানা পুলিশ। এরকম করে এক একটা মিথ্যে যখন স্পষ্ট হয়ে যাচ্ছে এবং এক একটা পরাজয়ের দিকে পা যখন এগোচ্ছে তখন ইন্ডি জোট যেন কোথাও ছটফট করছে। ভোট জিহাদ, জাতিগতভাবে গোটা দেশকে ভাগ করে দেওয়া, এগুলো তো আমরা আগে কখনো শুনিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে শুনিনি। প্রধানমন্ত্রী যখন রাম মন্দিরে যান তখন তিনি প্রত্যেককে আমন্ত্রণ জানান সেই রাম মন্দিরকে অপমান করা। অর্থাৎ একের পর এক এমন এক একটা কথা, এমন এক একটা কাজ যা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে ছটফট করছে ইন্ডি জোট। এমনটাই বলছে বিজেপি নেতা নেত্রীরা। এই মুহূর্তে দাঁড়িয়ে সোজাসুজি 2024-এর ইলেকশন চলছে, 5 বছরের জন্য সরকার গঠন করা হবে। সেই সরকারে কে আসবে গোটা দেশের কাছে আরও যেন প্রতিদিন এই প্রত্যেকটা বক্তব্যের পর স্পষ্ট হয়ে যাচ্ছে। ছোট্ট প্রতিবেদন, ফিরছি জবাব চায় বাংলার ডিবেট নিয়ে। গড়াচ্ছে ভোটের দফা, বিরোধীদের দফা রফা। লোকসভা ভোট পর্বের মধ্যেই আরও ছাড়খাড় হয়েছে বিরোধীদের ইন্ডি জোট। নরেন্দ্র মোদীর সামনে যত বেসামাল হয়ে পড়ছে ততই উদ্ভ্রান্তের মতো কথা বলছেন বিরোধী নেতারা। এমনকি কেন্দ্রীয় আইনের অপব্যাখ্যা করে উস্কানি দিতেও পিছপা হচ্ছেন না তারা। একটা কে নোটিফিকেশন করেছে, কেউ যায়নি, যে যাবে সঙ্গে সঙ্গে বিদেশি হয়ে যাবে। তার মানে আপনাদের বিদেশি করার পরিকল্পনা। লজ্জা করে না এদের? লজ্জা ঘৃণা ভয় কিছু থাকতে নয়। আমি এনআরসি কোনোদিন করতে দেব না। আপনাদের কোনো অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। এভাবেই সিএ এনআরসি নিয়ে প্রতিটি সভা মঞ্চ থেকে মিথ্যাচার করে চলেছেন তৃণমূল নেত্রী। সেই সঙ্গে দাবি করছেন বিজেপি রাজ্যে এলেই নাকি সবার সবকিছু চলে যাবে। যেভাবে প্রধানমন্ত্রীর প্রতি জনগণের সমর্থন বাড়ছে তাতে ভয় পেয়ে কি মিথ্যাচার চালিয়ে যাচ্ছে বিরোধীরা? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো পরিযায়ী পাখির মতো রাজনীতিতে আসেননি। তিনি পশ্চিমবঙ্গের মাটি চেনেন, মাটির গন্ধ চেনেন, সারা দেশে কি হতে যাচ্ছে সেটা তিনি জানেন। সারা দেশ মোদিময়, তাই তিনি আতঙ্কিত, হতাশা তাকে গ্রাস করেছেন। আর তার জন্যই একের পর এক মিটিংয়ে তিনি অপ্রাসঙ্গিক প্রশ্ন তুলে নিয়ে আসছেন। কয়েকদিন আগেই ঝুলি থেকে বেরিয়েছে আরও একটি বিড়াল। যে হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া রোহিত ভেমুলার মৃত্যু নিয়ে কুমিরের কান্না কেঁদেছিল বিরোধী শিবির, প্রকাশ হয়েছে তার রিপোর্টও। সামনে এসেছে রোহিতের জাতিগত শংসাপত্রের জালিয়াতির বিষয়টি। রাজনীতির ময়দানে নরেন্দ্র মোদী অমিত শাহদের কাছে এঁটে উঠতে না পেরে বিরোধীদের এই জঘন্য খেলার শেষ কবে হবে? রিপাবলিক বাংলা। রাহুল গান্ধী বোধহয় জানেন না বিশ্বের যেখানে যেখানে এই জাতিগতভাবে সমাজটাকে ভাঙা হয়েছে, টুকরো টুকরো করে আলাদা করে দেখানো হয়েছে এবং তারপর তাদের উন্নয়নের কাজ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, সেই প্রত্যেকটা জায়গায় একটা ডিজাস্ট্রাস অর্থাৎ ভয়ঙ্কর রেজাল্ট হয়েছে। যেমন চীনের দ্য গ্রেট লিপ বলা হয়ে থাকে, যেমন ভেনেজুয়েলার উদাহরণ দেওয়া হয়ে থাকে, যেখানে বলা হয়েছিল যে এই আইডিয়াটা, এই ভাবনাটা যে গোটা দেশকে প্রথমে ভাগ করে নাও, গোটা দেশের মানুষকে বুঝিয়ে দাও যে তুমি এই দেশের মধ্যে এই কোটার আন্ডারে পড়ো, তুমি এই জাতির মধ্যে তার মধ্যে আরও ভাগ রয়েছে সেই ভাগের মধ্যে পড়ো এবং তাই জন্য তুমি এতটা পাবে। এবং তুমি যখন সেটা পাবে না তখন রাস্তায় নেমে তুমি প্রতিবাদ করো, নেশনের ভারতীয় হিসেবে নয়, ওই জাতি হিসেবে। তাই জন্য রাহুল গান্ধীর এই বক্তব্যের পর গোটা দেশে
উঠেছে সমালোচনার ঝড়, এবং সেই সমালোচনা যখন চলছে, যখন এক্স-রে মন্তব্য নিয়ে প্রধানমন্ত্রী বারবার সভায় বলছেন যে রাহুল গান্ধী বলছেন যে আপনাদের বাড়িতে এক্স-রে করতে আসবেন তিনি, তখনই আরও একটা বক্তব্য এলো কংগ্রেসের তরফ থেকে যে আপনার সম্পত্তি যা আছে আপনি আপনার বাবা মায়ের থেকে পেয়েছেন, এটা কি ভালো হবে না? শ্যাম পিত্রদা বলছেন এটা কি ভালো হবে না যে তার একটা বড় অংশ 55% দিয়ে দেওয়া হোক দেশের কাজে? দেশের কাজে অবশ্যই আমরা প্রত্যেকে নিজেদের নিবেদন করতে চাই, কিন্তু সেটা জোর করে করা, সেটা আইনভাবে লিখে নিয়ে করা, সেই নিয়ে প্রশ্ন উঠেছিল। এই হলো দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন উঠল যখন সমাজবাদী পার্টির এক নেত্রী এবং কংগ্রেসের অত্যন্ত উচ্চ পর্যায়ে থাকা একজন নেতার ভাগ্নি, তিনি বললেন ভোট জিহাদ করতে হবে, একমাত্র ভোট জিহাদ করলে আমরা জিততে পারবো বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়ে। এবং সেই প্রত্যেকটা বক্তব্যের পরে যা হয়েছে সেগুলো যদি পরপর রাখা যায় তাহলে স্পষ্ট হয়ে যায় একটা ন্যারেটিভ সেট করা হচ্ছে। সেই ন্যারেটিভ কি? একটা গল্প বানানো হচ্ছে, একটা কোথাও যেন যেমন করে সুতো দিয়ে গাঁথা হয় একটা কাপড়, সেরকম করে একটা কাপড় গাঁথা হচ্ছে, যে কাপড়ের ফেব্রিক বা কাপড়টা হলো বিভাজন। এবং এই নিয়ে আজকে আলোচনায় আসবো। প্রথমেই রয়েছেন আমাদের সঙ্গে বিজেপি মুখপাত্র কেয়া ঘোষ, দীপঙ্কর সরকার রয়েছেন বিজেপি মুখপাত্র, অনির্বাণ ব্যানার্জি রয়েছেন আইনজীবী, তৃণমূলকে সমর্থন করেন, দেবাশিস ঘোষ রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, নীলাভা ব্যানার্জি আর একটু পরে আসবেন, আইনজীবী এবং কংগ্রেসকে সমর্থন করেন, এবং মানস ভট্টাচার্য রয়েছেন লেখক। সকলের কাছে আসার আগে প্রথমেই যাব কেয়াদির কাছে। কেয়াদি, নরেন্দ্র মোদীর ওপর সোজাসুজি অভিযোগ উঠছে তিনি ভোটের শুরুতে যেভাবে প্রচার করা শুরু করেছিলেন, সেই প্রচারে তিনি উন্নয়নের কথা বলছিলেন, ডেভেলপমেন্টের কথা বলছিলেন, হঠাৎ করে তিনি সাম্প্রদায়িক বিভাজনের কথা বলতে আরম্ভ করলেন। কেন? তিনি কি বিজেপি হেরে যাবে সেই বুঝেই কাজ করছেন? এটা অভিযোগ, বলুন। দেখুন, নরেন্দ্র মোদীর অন্তত বিভাজন রাজনীতি নিয়ে ভোটে জিততে হবে না। 2024-এর নির্বাচনের ফলাফল ইতিমধ্যেই মানুষ তাদের মনে চিন্তা করে নিয়েছেন, তারা একেবারেই জেনে নিয়েছেন, মেনে নিয়েছেন, এবং তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে আব কি বার 400 পার হবে। নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে সারা দেশ বদ্ধপরিকর। খালি কিছু টুকরে টুকরে গ্যাং এবং তাদের যারা সমব্যথী, তাদের মনে ওই ব্যথাটা জাগছে। কিভাবে নরেন্দ্র মোদীকে আটকানো যাবে? আপনি যে প্রসঙ্গটা আনলেন, প্রথমে সেটা নিয়ে বলি। ভোট জিহাদ, এটা নরেন্দ্র মোদী বলেননি, এটা বলেছে কংগ্রেসের একজন নেত্রী, তাদের একজন সমাজবাদী পার্টির নেত্রী মারিয়া আলম, তিনি হচ্ছেন, মাফ করবেন, সমাজবাদী পার্টি, তিনি বলেছেন ভোট জিহাদের কথা। এবং তারা স্বাভাবিকভাবেই তারা হচ্ছে ইন্ডি জোটের একেবারে অবিচ্ছেদ্য অংশ, এবং এটা নিয়ে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি, তার এই বক্তব্যকে আটকানো হয়নি, প্রথম। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে এই যে কাস্ট সেন্সাস, রাহুল গান্ধী বারবার বলছেন আমরা বিভাজন করব, কে কোন জাতি, এটা নিয়ে আমি খুব, রাহুল গান্ধী বলছেন কেয়াদি যে আমি বিভাজন করে আমরা দেখব যে কার কত আয় রয়েছে, সেই হিসেবে আমরা তাদের ওয়েল ডিস্ট্রিবিউশন। এক সেকেন্ড, আমি বলছি। এই কাস্ট সেন্সাস নিয়ে আমি দুটো কথা বলতে চাই। জওয়াহরলাল নেহেরু তিনি বলে দিয়েছিলেন না আমরা এটার পরে, এবং বাবা সাহেব আম্বেদকর যখন সংবিধান পরে 1952 সাল 53 সালের পরে জওয়াহরলাল নেহেরু তিনি বলে দিয়েছিলেন না, আমরা এই কাস্ট জাতি ভিত্তিতে আমরা সারা দেশে ভোট হবে না। আমার মনে পড়ে যাচ্ছে ইন্দিরা গান্ধীর সে বিখ্যাত উক্তি, না জাত পর না পাত পর মোহর লাগেগি হাত পর, এটা বলেছিলেন ইন্দিরা গান্ধী। এবং তার সুপুত্র রাজীব গান্ধী তিনিও বলেছিলেন যে এই কাস্ট পলিটিক্সকে ভোট পলিটিক্সের মধ্যে, ইলেকটোরাল পলিটিক্সকে মধ্যে আনবেন না। তাহলে আজ রাহুল গান্ধী, তার কি এত দায় পড়ল? দায়টা একটাই, ভোটে হেরে যাওয়ার ভয়। একজন ডুবন্ত মানুষ তো ওই খড়কুটো নিয়েও বাঁচতে চায়, এবং রাহুল গান্ধী খুব সম্ভবত আচ্ছা, এই যখন ইউপিএ সরকারের শেষের দিকে কাস্ট সেন্সাস, আপনি কিছুদিন আগে একটা ইন্টারভিউ ভাইরাল হয়েছিল, একজন জিজ্ঞাসা করছেন বর্তমানে কংগ্রেসের সভাপতিকে মল্লিকার্জুন খাড়গেকে, যে আপনারা তখন সেটাকে আপনাদের হাতে তো এসেছিল জাতিগত যে সমীক্ষা, আপনারা সেটাকে এক্সপোজ করলেন না কেন বা পাবলিশ করলেন না কেন? উনি বললেন না, আমি পাবলিশ করতে পারবো না, কারণ এটা করলে ভোট কমে যাবে। বেশ কেয়াদি, এখান থেকে আবার আসছি, রাহুল গান্ধীর বাইকটা শুনিয়ে নি কেয়াদি, মানুষ বুঝতে পারবেন কি নিয়ে কথা বলছে। কেয়াদি,